আচ্ছা ভাবুন তো, এমন একটা ফোন যেটা হাতে থাকলে সবাই একবার হলো ঘুরে তাকাবে। না, আমি কোনো আইফোনের কথা বলছি না, আমি বলছি নাথিং ফোন 4 প্রো এর কথা। বাজারে তো অনেক ফোনই আসে, তবে নাথিং মানে আলাদা কিছু, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই লাইটিং আর ইউনিক ডিজাইন দিয়ে কি মন জয় করা সম্ভব, নাকি 54,000 টাকার এই ফোনে পারফরমেন্স আর ক্যামেরা তো বড় কোনো চমক আছে? আজ আমরা এই ফোনের চুলসেরা বিশ্লেষণ করব এবং দেখবো এই ফোনটাকে আসলে আপনার কষ্টের টাকার সঠিক মূল্য দিতে পারবে কিনা। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। নাথিং ফোনের আসল প্রাণ হলো এর গ্রিপ ম্যাট্রিক্স। এবার তারা 137টি ইন্ডিভিজুয়াল অ্যাড্রেসেবল মিনি এলইডি লাইট ব্যবহার করেছে। এর ফলে মিটিং এ ফোনটা উল্টে রাখলেও সাইলেন্ট অবস্থায় লাইট সিগন্যালে বুঝে যাবেন কল বা মেসেজ আসলো। ইভেন টাইমার বা ভলিউম প্রোগ্রেস হয়ে এখন সরাসরি এলইডি ট্রিপে দেখা যায়। আর প্রিয়জনের মেসেজ আসলে একটি নির্দিষ্ট লাইট জ্বলে থাকে যতক্ষণ পর্যন্ত আপনি সেটা চেক করছেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এর রিংটং বা ডিজাইন আপনি নিজের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। আমরা জানি নাথিং মানে ট্রান্সপারেন্ট ডিজাইন, কিন্তু 4 প্রোতে ম্যাটারিয়াল বেশ বড় একটা পরিবর্তন এনেছি। ব্যাক প্যানেলের ট্রান্সপারেন্সি এখন শুধু ক্যামেরা মডিউলে সীমাবদ্ধ, আর বাদ বাকি পুরোটাই মেটালের। সাথে থাকছে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম। ফলে ফোনটা হাতে নিলে যে সলিড আর প্রিমিয়াম ফিল পাওয়া যায় সেটা এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলে। তবে 200 গ্রাম ওজন এবং 8 মিলিমিটার থিকনেস হওয়ার কারণে এক হাতে ব্যবহার করাটা হয়তো অনেকের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে। এর বাটন ট্যাকটাইল বেশ ক্লিকি, তবে প্রয়োজনীয় সব বাটন থাকলেও 3.5 মিলিমিটার জ্যাক এবং এয়ার ব্লাস্টার এখানে নেই। আবার মেমোরি কার্ড স্লটও নেই। তবে ফোনটি সিম সাপোর্ট করে, আর তাদের হ্যাপটিক ফিডব্যাক জাস্ট সলিড। টাইপিং বা নোটিফিকেশনে যে ভাইব্রেশন মোটর তারা ব্যবহার করেছে তাই বাজেটে সত্যি রেয়ার। তবে একটা খটকা আছে, কম্পিটিটররা যখন IP68 বা IP69 দিচ্ছে সেখানে এই ফোনটাতে কেবল IP65 এর রেটিং থাকাটা একটু হতাশাজনক। সো বৃষ্টির দিনে ফোনটা নিয়ে একটু সাবধানে ব্যবহার করায় বুদ্ধিমানের কাজ হবে। এই ফোনটা সিলভার, ব্ল্যাক এবং সিলভার পিঙ্ক এই মোট 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ডিজাইন নিয়ে আসলে তর্কের কোনো সুযোগ নেই, কারণ এটা সম্পূর্ণ সাবজেক্টিভ। তবে গতানুগতিক স্বচ্ছ ডিজাইন থেকে বেরিয়ে যারা একটু সলিড আর নতুনত্বের স্বাদ খুঁজছেন তাদের জন্য এটা ডেফিনেটলি একটা সলিড অপশন হতে পারে। এবার কথা বলা যাক ফোনের আসল পারফরমেন্স নিয়ে। ফোনের ভেতরে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট, যা তৈরি করা হয়েছে 4 nm আর্কিটেকচারে। এর শক্তি কতটুকু সেটা বুঝতে এর আন্তত স্কোরই যথেষ্ট। স্কোরটা কিন্তু 14 লাখের উপরে। আর গ্রাফিক্সের জন্য থাকছে Adreno 722 GPU, যার ক্লক স্পিড হচ্ছে 1.15 GHz। এখন আপনারা অনেকে হয়তো বলবেন, ভাই এ বাজেটে স্ন্যাপড্রাগন 8 এর প্রসেসরই পাওয়া যায়। কথা সত্য, কিন্তু ভাই নাথিং এখানে গেম খেলেছে অপটিমাইজেশন নিয়ে। সফটওয়্যার সেকশনে ফোনটি রান করছে Android 16 বেস্ট নাথিং OS 4.1। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোম্পানি এখানে 3 বছরের মেজর আপডেট এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ ক্লেম করেছে। এখানে নাথিং তাদের সিগনেচার স্টাইলে বেশ কিছু কাস্টমাইজ উইজেট দিয়েছে, যা বেশ কুল। এমনকি কিছু মিনি গেমও রাখা হয়েছে, যদিও জানি না এই ছোট ছোট গেমগুলো কে বা কারা খেলবে। এক কথায় এর ইউজার ইন্টারফেস এতটাই স্মুথ এবং ক্লিন যে ব্যবহার করে আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন। অন্যদিকে যদিও 55,000 টাকার বাজেটে এই নাথিং ফোন কেউ গেম খেলার জন্য কেনে না, তাও যেহেতু পাওয়ারফুল চিপসেট, গেমিং পারফরমেন্স তো পরখ করে দেখতেই হয়। আমি এই ফোনে টানা 2 ঘন্টা পাবজি খেলেছি। রেজাল্ট হিসেবে ফ্রেম ড্রপ পেয়েছি একদম 0। পাবজি কিংবা কল অফ ডিউটিতে 90 FPS এর রেগুলার গেমিং করতে পারবেন। তবে জেনসিন ইম্প্যাক্টের মতো গেম হাই গ্রাফিক্সে খেললে ফোনটার পেছনটা কিছুটা হিট জেনারেট হয়, তখন তাপমাত্রাটা প্রায় 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। গেমিং এর ক্ষেত্রে এটা কোনোভাবে ডেডিকেটেড গেমিং ফোন না, তবে রেগুলার গেমিং এ ভালো একটা রেজাল্ট পাবেন। আর মেমোরি ম্যানেজমেন্টের কথা বললে ফোনটি 8GB 12GB LPDDR5X RAM এবং 128GB 256GB UFS 3 স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর এটার বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 53,999 টাকা। যদিও ফোনটার নতুন অবস্থায় দামটা একটু বেশি, তবে কিছুদিনের মধ্যে আশা করি স্টেবল হয়ে যাবে। যাই হোক, এর র্যাম ম্যানেজমেন্ট কিন্তু অসাধারণ। ব্যাকগ্রাউন্ডে একসাথে অনেকগুলো অ্যাপ ওপেন থাকলেও কোনো রকম রিলোডিং ইস্যু চোখে পড়েনি। আর নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে এতে বাংলাদেশে প্রয়োজনীয় প্রতিটি 5G ব্যান্ড দেওয়া হয়েছে। সাথে লেটেস্ট Wi-Fi 6, ব্লুটুথে 5.4 আর NFC সাপোর্ট তো থাকছেই। এমনকি ইনডোর সিগন্যালের জন্য ওয়াইফাই কলিং সাপোর্টও পাবেন। এবার আসি ক্যামেরা ডিপার্টমেন্টে। আমরা নাথিং ফোন 4 এর নন প্রোতে যে সেন্সরগুলো দেখতে পেয়েছিলাম এখানেও ঠিক তাই ব্যবহার করা হয়েছে। এটারও পেছনে ওয়াইএস এর সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের মেইন, সাথে 50 মেগাপিক্সেলের 3.5x পেরিস্কোপ লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আবার সেলফিতে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর আছে। গতবারে 4A তে ছিল স্যামসাং এর সেন্সর, কিন্তু এবার তারা ব্যবহার করেছে সোনির প্রাইমারি সেন্সর। শুধু সেন্সরই না, চিপসেটও স্ন্যাপড্রাগন
স্ন্যাপড্রাগন 7 জেন 4 থেকে 7 জেন 4 এ শিফট হওয়ার কারণে এর আইএসপি অনেকটা পাওয়ারফুল। মেন সেন্সরের ছবিগুলো জাস্ট সুপার শার্প। এই ডাইনামিক রেঞ্জ নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, এমনকি ছায়ার ভেতরে ডিটেলও বেশ পরিষ্কারভাবে ফুটে ওঠে। এক্ষেত্রে আবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর জুম। প্রাইমারি সেন্সর দিয়ে আপনি 2x অপটিক্যাল লসলেস জুম দিতে পারবেন, আর তার সাথে ডেডিকেটেড 3.5x টেলিফোটো লেন্স তো থাকছেই, অর্থাৎ টোটাল 7x জুম পর্যন্ত আপনি দারুণ প্রোটেক্ট নিতে পারবেন। কিন্তু এর জুম অপশনটা 144x পর্যন্ত থাকলেও সেটা মার্কেটিং ছাড়া কিছুই না। তবে 10 থেকে 15x গুণ পর্যন্ত জুম করে তোলা ছবিগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো কোয়ালিটি ধরে রাখতে পারি। তাছাড়া টেলিফোটো লেন্সটি শুধু দূরের ছবির জন্য নয়, এটি দিয়ে চমৎকার ম্যাক্রো শটও নেওয়া যায়। আর প্রোটেক্ট মোডের কথা বললে এর এজ ডিটেকশন এক কথায় চমৎকার। মানুষের চুল বা চশমার ফ্রেমের মতো ডিটেলগুলো খুব নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারে। তবে রেজাল্ট ভালো পায়নি আল্ট্রা ওয়াইড সেন্সরে, যেটা কিনা খুবই গড়পরতা মানের। অন্যদিকে অন্ধকারে নাইট মোড ব্যবহার করলে নয়েজ তেমন একটা চোখে পড়ে না, যা বেশ ইমপ্রেসিভ। তবে একটা ছোট জিনিস নোটিস করেছি, আকাশের রং মাঝে মধ্যে একটু নীল দেখায়। আমার মনে হয় ফিউচারে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা ঠিক করে নেওয়া সম্ভব। আর ভিডিওর ক্ষেত্রে মেন ক্যামেরাতে 4K তে 30 fps সাপোর্ট পাবেন। স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো, তবে হাঁটার সময় কিছুটা জার্কিং লক্ষ্য করা যায়। আবার সেলফি ক্যামেরা দিয়ে মাত্র 1080 পিক্সেলে 30 fps ভিডিও রেকর্ড করা যায়। আমার মনে হয় বাজেট অনুযায়ী এই ব্যাপারটা আর একটু আপডেট করা যেত। এটাতে আছে 1.5K রেজুলেশনের 6.83 ইঞ্চির একটি বড় অ্যামোলেড প্যানেল, যেটা 144 হার্জ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে। আর চোখের সেফটির জন্য এতে দেওয়া হয়েছে 2160 হার্জের PWM ডিমিং, সাথে HDR10+ আর ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট তো থাকছে। তাই কন্টেন্ট কনজিউম করার এক্সপেরিয়েন্স হবে একদম টপ নচ। আর এখন যদি ব্রাইটনেসের কথা বলি, হাই ব্রাইটনেস মোডে এটা প্রায় 1600 নিটস পর্যন্ত হিট করে, তবে পিক কন্ডিশনে 5000 নিটস পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। সোজা বাংলায় ইনডোর হোক বা কড়া রোদ, ডিসপ্লে দেখতে আপনাকে বিন্দু মাত্র স্ট্রাগল করতে হবে না। ব্রাইটনেস নিয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। তাছাড়া ডিসপ্লেটি বেশ রেসপন্সিভ। তবে রিফ্রেশ রেটের ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করলাম, বেশিরভাগ অ্যাপে এটা 90 হার্জের লক থাকে। কিছু ক্ষেত্রে 120 হার্জ পাওয়া গেলেও নির্দিষ্ট কিছু অ্যাপের ক্ষেত্রে 144 হার্জের ফুল স্মুথনেস ফিল করা যায়। তবে ওভারঅল ইউজে একদম বাটার স্মুথ একটা ভাইব পাবেন। আর কালার রিপ্রোডাকশন নিয়ে বলতে গেলে এটা খুবই পাঞ্চি বা ওভার স্যাচুরেটেড না, বরং এটা বেশ নিউট্রাল এবং ন্যাচারাল। ইউটিউবে ভিডিও দেখার সময় ব্ল্যাক লেভেল গুলো ছিল একদম স্পট অন। আর যদিও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পজিশনিং এর দিক থেকে কিছুটা লোয়ার সাইডে, বাট এর রেসপন্স টাইপ কিন্তু বেশ সলিড। আনলকিং স্পিড যেমন ফাস্ট, সেন্সরটাও ততটাও রিলায়েবল। আর যদিও ডিসপ্লেটার প্রোটেকশনে রয়েছে গরিলা গ্লাস, তারপরও আমি আপনাদের বলবো একটা উন্নত মানের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার। আর সবশেষে চারিদিকের বেজেল একদম ইকুয়াল রাখার চেষ্টা করেছি, যা ফোনটাকে হাতে ধরলে সিরিয়াসলি একটা প্রিমিয়াম এবং ফিউচারিস্টিক লুক দেয়। এই ফোনটিকে পাওয়ার দিচ্ছে 5400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দামটা যখন 54,000 টাকার ভেতরে এবং থিকনেসটাও প্রচুর মোটা, সেক্ষেত্রে আমার মনে হয়েছে এর ব্যাটারিটা মিনিমাম 8000 বা তার চেয়ে একটু বেশি দেওয়া যেত। তবে মজার ব্যাপার হচ্ছে আমাদের টেস্টিং এ প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যা সাধারণ ব্যবহারে অনায়াসে 1.5 দিন চলে যাবে। তবে দুঃখের বিষয় হলো সাপোর্ট করছে মাত্র 50 ওয়াটের চার্জিং সিস্টেম, যেখানে বাজেট অনুযায়ী চাইনিজ ব্র্যান্ডগুলো 80 থেকে 120 ওয়াটের চার্জার দিচ্ছে। আবার সেই সাথে ওয়্যারলেস চার্জিং সহ রিভার্স চার্জিং এর সুবিধাও দিচ্ছে, সেখানে নাথিং একটু পিছিয়ে। তার উপর আবার চার্জিং অ্যাডাপ্টার তো কোনো সময়ই দেয় না। ওভারঅল 54,000 টাকার বাজেটে নাথিং ফোন 4A প্রো একটি ব্যালেন্সড প্যাকেজ। এখন দেখার পালা কাদের জন্য এই ফোন। আমি বলবো যারা ইউনিক ও ফ্ল্যাগশিপ ডিজাইন চান, আবার ক্লিন এবং অ্যাড ফ্রি এক্সপিরিয়েন্স পছন্দ করেন, আবার প্রায়োরিটি থাকে ভালো ডিসপ্লে এবং ডিলাইট ফটোগ্রাফিতে, এক কথায় যদি ব্যালেন্স একটা ফোন চান, তাদের জন্য অন্যতম অপশন হতে পারে নাথিং ফোন 4A প্রো ফোনটি। তবে যারা হার্ডকোর গেমিং করতে চান, যাদের বক্সে চার্জার না থাকলে মন খারাপ হয়, কম্প্রোমাইজ করতে পারবেন না এর IP65 রেটিং, পাশাপাশি আল্ট্রা ওয়াইড ক্যামেরার গড়পড়তা পারফরমেন্সও, আবার সেলফিতে 4K সাপোর্ট না করার ব্যাপারটা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারবেন না, সেক্ষেত্রে তাদের জন্য এই বাজেটে অন্য অপশনগুলো দেখলে ভালো হবে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং ভবিষ্যতে কোন কোন ফোনের রিভিউ দেখতে চান এই চ্যানেলে, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। তো দেখা হবে সামনের কোন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।